বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ। প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ ও অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতেই মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। রোড টু পার্লামেন্ট আজ কুমিল্লা সংসদীয় আসন 1, 2, 3, 4 ও 7 সংসদীয় আসন নিয়ে আলোচনা করব। শুরুতেই যেতে চাই সংসদীয় আসন কুমিল্লা 249, কুমিল্লা 3 সংসদীয় আসন দেখতে পাচ্ছি। শুরুতেই যেতে চাই কুমিল্লা 1-এ দেখতে পাচ্ছি আমরা। কুমিল্লা 1-এ 1991 সালের যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে দেখতে পাচ্ছি বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি পেয়েছিলেন 57,706 ভোট এবং আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বাদল কুমার রায়। তিনি পেয়েছিলেন 12,699 ভোট। অর্থাৎ আমরা যদি দেখি, আসলে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন 1991 সালে। এরপরে আমরা চলে যেতে চাই পরের নির্বাচনী বছর 1996 সালে কুমিল্লা 1 থেকে নির্বাচন করেছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং হাসান জামিল সাত্তার। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবারও তিনি পেয়েছিলেন 69,175 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি থেকে হাসান জামিল সাত্তার তিনি পেয়েছিলেন 64,461 ভোট। অর্থাৎ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বিএনপির প্রার্থী যিনি ছিলেন, তিনি এবারও 69,175 ভোট পেয়ে জয়যুক্ত হয়েছিলেন। এরপরে নির্বাচনী বছর 2001-এ যেতে চাই। 2001-এ কুমিল্লা 1 আসনে আবারও ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হাসান জামিল সাত্তার। এবং আমরা যদি একটু ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের প্রাপ্ত ভোটের দিকে তাকাই, দেখতে পাচ্ছি 1,28,680টি ভোট পেয়েছিলেন এবং হাসান জামিল সাত্তার তিনি পেয়েছিলেন 54,551 ভোট। অর্থাৎ দ্বিগুণেরও বেশি ভোট পেয়েছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং তিনি বিএনপির হয়ে 2001 সালে কুমিল্লা আসনে জয়যুক্ত হয়েছিলেন। এরপরে আমরা চলে যেতে চাই পরের নির্বাচনী আসনে। নির্বাচনী বছর 2008-এ আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছিলেন সুবিদ আলী ভুইয়া এবং বিএনপির হয়ে নির্বাচন করেছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আমরা এখানে দেখতে পাচ্ছি এবার একটু প্রাপ্ত ভোটটা উল্টে গিয়েছে। এখানে আওয়ামী লীগ পেয়েছিল 1,14,818 ভোট এবং দেখতে পাচ্ছি বিএনপি এখানে পেয়েছিল 96,378 ভোট। এবারে আমরা যেতে চাই কুমিল্লা 3 আসনে। কুমিল্লা 3 আসনে 1991 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রফিকুল ইসলাম মিয়া এবং আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জাহাঙ্গীর আলম। বিএনপির হয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি পেয়েছিলেন 46,380টি ভোট এবং জাহাঙ্গীর আলম তিনি পেয়েছিলেন 44,797 ভোট। আমরা দেখতে পাচ্ছি ভীষণ হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছিল এবং প্রায় 2000 ভোটের ব্যবধানে, মাত্র 2000 ভোটের ব্যবধানে জিতেছিলেন বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম মিয়া। এরপরে আমরা চলে যেতে চাই পরের নির্বাচনী বছর 1996 সালে কুমিল্লা 3 আসন থেকে জাতীয় পার্টির হয়ে লড়াই করেছিলেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছিলেন ইউসুফ আবদুল্লাহ হারুন। জাতীয় পার্টি পেয়েছিল 53,892 ভোট এবং আওয়ামী লীগ পেয়েছিল 50,063 ভোট এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বেশ হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছিল এবং সেই লড়াইয়ে প্রায় 3,000 ভোট বেশি পেয়ে জাতীয় পার্টি থেকে জয়যুক্ত হয়েছিলেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এরপরে আমরা চলে যেতে চাই পরবর্তী নির্বাচনী বছরে। পরবর্তী নির্বাচনী বছর 2001-এ চলে যেতে চাই। 2001-এ কুমিল্লা 3 আসন থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি পেয়েছিলেন 1,07,511 ভোট এবং আওয়ামী লীগের হয়ে, অর্থাৎ আওয়ামী লীগ নৌকা প্রতীকের হয়ে নির্বাচন করেছিলেন ইউসুফ আবদুল্লাহ হারুন। তিনি পেয়েছিলেন 83,301 ভোট। প্রায় আমরা দেখতে পাচ্ছি এখানে 1,07,511 ভোট, 11 ভোট পেয়েছিলেন বিএনপির প্রার্থী এবং তিনি এই আসন থেকে জয়যুক্ত হয়েছিলেন। এরপরে আমরা চলে যেতে চাই পরের নির্বাচনী বছর 2008-এ সংসদীয় আসন 251 কুমিল্লা 3 থেকে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটা ভোটযুদ্ধ হয়েছিল। সেখানে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বিএনপির হয়ে লড়াই করেছিলেন এবং জাহাঙ্গীর আলম তিনি
লড়াই করেছিলেন নৌকা প্রতীকের হয়ে। আমরা দেখতে পাচ্ছি এখানেও বেশ হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছে, দুজনের ঘরই প্রাপ্ত ভোট প্রায় 1 লাখের উপরে। আমরা দেখতে পাচ্ছি বিএনপি পেয়েছিল 1,24,386 ভোট এবং আওয়ামী লীগ পেয়েছিল 1,09,823 ভোট, এবং এখানেও 2008 সালে কুমিল্লা 3 আসন থেকে বিএনপি জয়যুক্ত হয়েছিল। দর্শক, এই মুহূর্তে কুমিল্লা 1, 2, 3, 4 ও 7 আসনের রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের কথা শুনবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন শুনবো। আমাদের সুযোগ করে দেন, আমরা জনগণের শাসক না হয়ে সেবক হব ইনশাআল্লাহ, এবং এলাকার শিক্ষা, চিকিৎসা সহ মানুষের মৌলিক অধিকারগুলো আমরা শতভাগ নিশ্চিত করব। বিশেষ করে এলাকার তরুণ যারা রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমরা জনসম্পদে পরিণত করি, বেকারত্বের অভিশাপ থেকে এই সমাজকে মুক্ত করব ইনশাআল্লাহ। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের এই এলাকাটি মাদকের অভয়ারণ্য। আমরা এই আসনটিকে মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত আসন হিসেবে গড়ে তুলতে চাই। আমরা চাচ্ছি যে টোটাল এই সার্বিক উন্নয়ন এই অঞ্চলটার, এবং সেই অঞ্চলটার উন্নয়নের জন্য রাস্তাঘাটগুলি করা, এবং এটা কিন্তু আপনার এলাকায় উন্নত করতে হলে শিক্ষার জোন একটা প্রয়োজন। শিক্ষা ব্যবস্থার এখানে উন্নয়ন নাই, কারণ এখানকার ছেলেমেয়েরা ভালো লেখাপড়ার সুযোগ নাই, সেই জন্য তাদেরকে দেখা যায় যে সে ঢাকা শহরে যেতে হয়। আমি এটাকে নির্বাচিত হলে এখানে শিক্ষার জোন হিসাবে আমি গড়ে তুলব এই এলাকায়। আমরা এনসিপি থেকে আমি কথা দিচ্ছি, আমরা আসলে তরুণরা যেহেতু আসলে মানুষ একটা সময় বয়সের পর্যায়ে গেলে মানুষের একটা সময় টাকা পয়সার প্রতি হয়ে যায়, তার পরিবর্তন আর মেনে নিতে পারে না, সংস্কার আর মেনে দিতে পারে না। কিন্তু তরুণদের মধ্যে এই সংস্কারের আগ্রহটা সবচেয়ে বেশি থাকে। তো এই সংস্কারের এই যে মন মানসিকতা আমরা ধারণ করি, মানুষের জন্য কাজ করতে চাই। আমরা চাই আমাদের এই এলাকার এই যে বিচার বাণিজ্য, ঘুষ, এই জিনিসটা আমরা সম্পূর্ণরূপে দুর্নীতি মুক্ত করে মানুষের অধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষকে আমরা সেবা দিতে চাই। অনেক মায়েরা রয়েছেন, বোনরা রয়েছেন, তারা তাদের প্রাত্যহিক কাজকর্ম পরিচালনা করে সাংসারিক ঝামেলার পরেও অনেকে অবসর থাকে, এবং কিন্তু তারা আবার সঙ্গত কারণে চাকরির জন্য বাহির হয় না বা চাকরি করে না। তো কুটির শিল্পটাকে কিভাবে প্রোভাইড করা যায় এটা নিয়ে আমরা চিন্তা করতেছি এবং কাজ করব, যেন তারা অবসর সময়েও যেন তাদের একটু বাড়তি ইনকামের ব্যবস্থা হয়। একটা নাগরিকের, একটা দেশের, জনগণের তাদের যে যৌক্তিক এবং ন্যায্য দাবি রয়েছে এবং তাদের দাবিগুলি ইনশাআল্লাহ পূরণ করার সচেষ্ট থাকবো, চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার যদি আমরা নির্বাচিত হই তাহলে পরে বিদ্যালয়ের যে সমস্ত কাজকর্ম অসমাপ্ত রয়ে গেছিল এবং যেগুলি এখন অতীতে যেগুলি 20 বছর আগে যেগুলি তৈরি করা হয়েছিল রাস্তাঘাট, এখন সেগুলিতে মানুষ চলতে পারে না। প্রেগনেন্ট মহিলা পর্যন্ত প্রেগনেন্ট বাচ্চা ইয়ে করে দেয়। সেই অবস্থার মধ্যে থেকে আমরা এই রাস্তাঘাটগুলিকে আমরা নতুন করে তৈরি করব, প্রশস্ত করব এবং জনগণের যাতে আরও সুযোগ সুবিধা বৃদ্ধি পায়, স্কুল কলেজগুলিকে পুনর্নির্মাণ করব, এইভাবে আমরা করব। তারপরে হলো কুমিল্লা বিভাগকে, কুমিল্লা নামে যে বিভাগ তৈরি করার কথা ছিল সেই কুমিল্লা বিভাগকে এবার সত্যিকারের অর্থে বিভাগ পরিণত করার ব্যবস্থা করব। আমাকে যদি কাজ করার সুযোগ করে দেন তাহলে আমি এই শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব, যেন দেবিদ্বার এলাকার ছেলেমেয়েরা অন্য কোথাও গিয়ে তাদের লেখাপড়া করতে না হয়। দেবিদ্বারের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন তারা লেখাপড়া করার জন্য বেছে নিতে পারে, সেই মান উন্নয়নের জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। দেবিদ্বারকে একটি পরিচ্ছন্ন, একটি মানবিক দেবিদ্বার গড়ার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। শিক্ষার মান চান্দিনা খুব একটা বেশি ভালো না। আমি একজন শিক্ষক হিসেবে প্রথমেই আমি শিক্ষার বিষয়ে উদ্যোগ গ্রহণ করব এবং এই কাজটাতে বিশেষ করে চাঁদাবাজি এবং মাদক, এই দুইটা জিনিস থেকে মানুষ যদি মুক্ত হয় তাইলে মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। এই বিষয়গুলির উপরেই নজর দিব যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, যদি সেই সুযোগ হয়। এখন পর্যন্ত যতটুকু প্রস্তুতি নেওয়ার মতো রয়েছে আমরা প্রস্তুত রয়েছি। আসলে নির্বাচনের কাজটা শুরু হয় তফসিল ঘোষণার পর থেকে, আপনারা জানেন।
আমরা যতটুকু জানতে পেরেছি ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তবে এ পর্যন্ত আমরা বেশ কিছু কাজ এগিয়ে রেখেছি, যেমন ভোট কেন্দ্রের তালিকা, আমরা সম্ভাব্য ভোট কেন্দ্রের তালিকা করে রেখেছি, আমরা ভোট গ্রহণকারী কর্মকর্তা তালিকা করে রেখেছি সম্ভাব্য। এছাড়াও প্রার্থীদের আচরণবিধি গেজেট নোটিফিকেশন হয়েছে। ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের জন্য প্রশিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং চূড়ান্ত ভোটার তালিকা 18 নভেম্বর প্রকাশিত হতে যাচ্ছে এবং 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর তারা ভোট দিতে পারবে এই নির্বাচনে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশ বিভাগ তাদের যারা দায়িত্ব পালন করবে তাদের একটি বিশেষ প্রশিক্ষণ, নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি তাদের করণীয়, এ সংক্রান্ত প্রশিক্ষণের কাজ চলমান প্রায় শেষ দিকে। আর এছাড়াও আমরা ভোট কেন্দ্রে যাতায়াতের জন্য যে রাস্তাঘাটগুলো রয়েছে যেগুলো চলাচল অনুপযোগী ছিল সেগুলো আমরা এখন পর্যন্ত মেরামত করেছি এবং কাজ চলমান রয়েছে। এখন শুধুমাত্র আমরা অপেক্ষা করছি তফসিলের জন্য এবং আমরা মনে করছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের যে কোনো সময়ের চেয়েও এখন তাদের মনোবল এবং শক্তি পূর্ণ ক্ষমতায় রয়েছে এবং মানসিকভাবেও তারা প্রস্তুত রয়েছে এবং আমরা সবাই জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। দর্শক, এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা ৩ এর বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। জনাব কায়কোবাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে। শুরুতে আপনার কাছে জানতে চাই যে আপনি 6 বারের সাবেক সংসদ সদস্য ছিলেন, আপনি এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং কিভাবে আসলে সাধারণের দোরগোড়ায় যাচ্ছেন? ধন্যবাদ। আসলে প্রস্তুতি যেটাকে বলা হয়, প্রস্তুতি নিয়েছে আমার মুরাদনগরের জনগণ, কিভাবে আমাকে তারা নির্বাচিত করবে আল্লাহর রহমতে। 2008 সালে নির্বাচনে আমি নমিনেশন পেপার সাবমিট করার পরে আমি হজে চলে গেছিলাম। সবাই চিন্তা করেছিল কি হবে কি হবে কি হবে, উনি হজে চলে গেলেন। সুন্দরভাবে হজ করে দেশে ফিরলাম ইলেকশনের 7-8 দিন আগে। ফিরে এলাকায় গেলাম, আমার ভাইদের কাছে সাথে দেখা করলাম যারা আমার মুরাদনগরের ভোটার ভাই। তারা 2008 সালে আমাকে আল্লাহর রহমতে নির্বাচিত করেছেন। আসলে আমি তো মুরাদনগরের একজন কামলা হিসেবে নিজকে মনে করি, এমপি হিসেবে কখনো মনে করি নাই, নেতা হিসেবে কখনো মনে করি নাই। আমার কাজ হলো মুরাদনগরের জনগণের খেদমত করা, জনগণের যা প্রয়োজন তার সমাধান করা আমার দায়িত্ব হয়ে যায়, কর্তব্য হয়ে যায় একজন সংসদ সদস্য হিসাবে। নির্বাচন উপলক্ষে আমি সবকিছুই আমার আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আল্লাহ যা সিদ্ধান্ত নেবেন তাই হবে এবং মুরাদনগরের জনগণ নির্ধারিত করবেন ওনারা কিভাবে আমাকে নির্বাচিত করবেন। কারণ মুরাদনগরের জনগণের আমি হলাম কামলা, ওরা হলো আমার নেতা, তাদের সাথে আমার এই সম্পর্ক। জি জনাব কায়কোবাদ, বিএনপির যে 31 দফা আছে, এই 31 দফা বাস্তবায়নে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? 31 দফা বাস্তবায়নে আল্লাহ পাক যদি আমাদেরকে সরকারে আনেন, ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন 31 দফা বাস্তবায়নে আমরা কি কি পদক্ষেপ নিয়েছি, কিভাবে 31 দফাকে বাস্তবায়িত করা যায়। এই ব্যাপারে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি ভালোভাবেই জানেন কিভাবে এটাকে করতে হবে। তা আমরা ওনাকে সহযোগিতা করব ওনার সহযোগী হিসাবে। অনেক ধন্যবাদ। আমরা দেখেছি যে বিএনপি থেকে যারা মনোনয়ন পেয়েছে তারা যেরকম তাদের সমর্থকরা, তাদের কর্মীরা উচ্ছ্বসিত, একইভাবে যারা মনোনয়ন পায়নি সেই কর্মীদের মধ্যে আমরা দেখেছি এক ধরনের মতানৈক্য বা এক ধরনের মতবিরোধ আমরা দেখেছি। কুমিল্লা 3 আসনের অবস্থাটা জানতে চাইব। আল্লাহ রহমতে কুমিল্লা 3 আসনে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যে বিএনপি থেকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য চিন্তা করতে পারে, আল্লাহর রহমতে। যেই জন্যে এই অবস্থা
পরিলক্ষিত হয় না মুরাদনগরে। জি, আপনারা রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সময় আসলে বিভিন্ন ধরনের হয়রানির মধ্যে আপনারা ছিলেন বিগত বছরগুলোতে, আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছে, এরপরেও আপনারা কিভাবে আসলে জনগণের সাথে সম্পৃক্ত আছেন? আমাকে মামলা দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, আমি মিথ্যা মামলা দিয়ে। আল্লাহ পাক আমাকে দেশ থেকে বাইরে নিয়ে যান, আলহামদুলিল্লাহ। বাইরে থাকা অবস্থায় প্রতিদিন প্রতিনিয়ত কত যে টেলিফোন আমাকে রিসিভ করতে হয়েছে মুরাদনগরের খবর রাখার জন্য, নার্সিং করার জন্য। যারা জেলখানায় গেল তাদের পরিবারের খাবারের ব্যবস্থা করা, যারা মামলা খেয়েছে বাড়িতে থাকতে পারে না তাদের পরিবারের দেখাশোনার ব্যবস্থা করা, তাদের পরিবার চালানোর ব্যবস্থা করা। আমার একটা জিনিস সেই সময়, এই 14 বছরের মধ্যে একটা জিনিস আমার সবচেয়ে বেশি মনে পড়ে। আমার এক কর্মী জেলখানায় গেল, তার স্ত্রী আমাকে ফোন করলো যে দাদা, আমাকে সবাই দাদা বলে রাখে মুরাদনগরে, সরি আমি জন্য দাদা বললাম, যে আমার স্বামী তো জেলখানায়, আপনি তো খাবার পাঠাইছেন, বাচ্চাদের জন্য খেলনা পাঠাইছেন, কিন্তু আমার স্বামী তো একটা লোন নিয়েছিল একটা এনজিও থেকে, এই লোনটা না দিতে পারলে তো সে খুব কান্না করতেছে, না দিতে পারলে তো আমার এই ঘরটা নিলাম হয়ে যাবে। আমি সাথে সাথে আমার লোকদেরকে, ভাইদেরকে নির্দেশ দিলাম, তারা গেল, গিয়ে পুরো টাকাটা পরিশোধের ব্যবস্থা করে দিল। সেই দিনটা আমার এত ভালো লাগছিল যে আমার মনে হয় আমার যে জীবন কারাদণ্ড দিয়েছে সেই দুঃখটা আমি সেদিন ভুলে গেছিলাম তার এই কাজটুকু করতে পেরে। জি জনাব কায়কোবাদ, এ পর্যায়ে জানতে চাইবো যে যদি বিএনপি 3 আসন থেকে তো আপনি মনোনয়ন পেয়েছেন, যদি আপনি জয়যুক্ত হন বা যদি আগামীতে ক্ষমতায় আসেন, সেক্ষেত্রে আসলে কুমিল্লা 3 আসনের জন্য কি ধরনের উন্নয়ন করবেন? আল্লাহ পাক যদি মেহেরবানি করে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেন, আমি মুরাদনগরের মানুষের চাহিদা অনুযায়ী যা প্রয়োজন তাই করার চেষ্টা করব, যাতে করে আমার ভাইয়েরা মনে না করে এই কাজটা আমি চেষ্টা করি নাই। তবে আমাদের এই 17-18 বছরে আমাদের রাস্তাঘাটের অবস্থা খুব করণীয়। আমি অনেকগুলি রাস্তা আল্লাহর রহমতে করেছিলাম, বড় বড় রাস্তা করেছিলাম, আমি রাস্তাগুলিতে এখন গাড়ি চলাচল করতে পারে না। আর সবচেয়ে বড় জিনিস হলো মসজিদ, মাদ্রাসা, মক্তব, ওদের অবস্থা খুব করণীয় এই 17 বছরে। আমি চেষ্টা করব যাতে এগুলি পরিবর্তন করা যায়। আর বিশেষ করে আমি আপনাকে একটা জিনিস বলতে চাই যে আমাদের সমাজ এমনিভাবে পিছিয়ে গেছে, মদ, জুয়া, ফেন্সিটি, চাঁদাবাজি, দুর্নীতি, দখলবাজি। আমার একটাই প্রতিজ্ঞা, আল্লাহ যদি আমাকে ক্ষমতায় নেয়, এইগুলিকে মুরাদনগর থেকে উচ্ছেদ করব। যদি উচ্ছেদ করতে না পারি, সংসদ সদস্য হলেও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব। কারণ আমার প্রতিজ্ঞা হলো যে মুরাদনগর থেকে মদ, জুয়া, ফেন্সিডিল, দুর্নীতি, চাঁদাবাজিকে উদ্ধার করতে হবে। জি, মোফাজ্জল হোসেন কায়কোবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনি মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টের সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যে মেহরবানি করে দয়া করে আমাকে এই সুযোগটা করে দিলেন। আপনাদের কাছে আমি এবং মুরাদনগরের জনগণ কৃতজ্ঞ এবং অভিভূত। দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে, নিচ্ছে একটা বিরতির সাথে থাকুন। স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এবারের সেগমেন্ট তারুণ্যের ভোট। এবার জেনে নিব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা প্রত্যাশার কথা। দিন পরে যেহেতু একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে গণ অভ্যুত্থানের পর, তো আমরা চাচ্ছি আমাদের যিনি গণপ্রতিনিধি হবেন বা যে সরকার আসবে তারা যেন তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে, সাথে হচ্ছে একটা জবাবদিহিমূলক সরকার যেন থাকে। আমার প্রত্যাশা, আমি যেহেতু নারী, আমিও চাইবো যে আমাদের নারীদের যাতে আমরা
কর্মজীবী, এখন আমাদের বেশিরভাগই এখন আমরা নারীরা কর্মজীবী। তো প্রত্যেকটা সেক্টরে যাতে নারীদেরকে সুযোগ সুবিধা দেয়, নারীরা যাতে কখনো কোনো হয়রানির শিকার না হয়, নারীরা যাতে ইফটিজিংয়ের শিকার না হয়, নারীদেরকে যাতে বিশেষভাবে প্রত্যেকটা সেক্টর যাতে বিশেষভাবে যাতে দেখে, ইভেন সম্মান করে, আর প্রত্যেকটা সেক্টরে যাতে কাজ করার জন্য সুযোগ করে দেয়, সেটাই আমার প্রত্যাশা। আমি একজন তরুণ ভোটার হিসেবে আমি চাই হচ্ছে আমাদের দেশের উন্নত হোক, যেমন হচ্ছে আমাদের কুমিল্লাতে বেশ কিছু জায়গা আছে যেগুলো ডেভেলপ করার দরকার, ওইগুলো যাতে ডেভেলপ হয়। এবং হচ্ছে আমি তরুণ ভোটার হিসেবে চাই যে সবাই মানে স্বচ্ছভাবে কাজটা হয়, স্বচ্ছভাবে ভোটটা হয়, একদম প্রপার ভোটটা যাতে আমরা কেন্দ্রে যা দিতে পারি এবং সেই পরিস্থিতি যাতে তৈরি থাকে। এবং হচ্ছে দেশের যে গ্যাপগুলো আছে কাজের, সেই গ্যাপগুলো যেন ফিল আপ হয় এবং হচ্ছে সুষ্ঠু ভোটটা আমরা মূলত চাই। কুমিল্লাবাসী কুমিল্লার জন্য যে কাজ করবে এমন একটা প্রার্থী চায়, এমন একটা নির্বাচিত সংসদ সদস্য চায়। এখন যে সরকার সামনে আমরা আশা করি বা যে সরকারই আসবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনসমর্থন নিয়ে, তাদের অবশ্যই জনসম্পৃক্ততা থাকতে হবে। এটা মানুষ চায়, জনসম্পৃক্ততা এবং জনগণের জন্য কাজ করা। জনগণের জন্য কাজ করলে আলটিমেটলি সেইটা জনগণেরই সরকার হবে এবং সেটাই লং লাস্টিং করবে। আমরা যেটা চাই যে সমতার ভিত্তিতে প্রতিটা সমাজের প্রতিটা জায়গায় সমতা থাকুক, কোনো বৈষম্য না থাকুক, একটা ভালো কালচার সৃষ্টি হোক, নারীদের জন্য যাতে সেফটি হোক, এরকম মর্যাদা পাক যে নারীরা এগিয়ে থাকুক সব বিষয়ে, ছেলেদের থেকে একটু বেশি, বা এরকম কিছু হোক যেটা আমাদের জন্য ভালো। আমরা চাই এমন একটি দল আসুক যে দল আমাদের খেলাধুলা, পড়াশোনা সব কিছু আমাদেরকে ভালো সুযোগ সুবিধা দেয়, এমনকি দেশটাকে যে একটু শান্তিতে থাকতে পারে ওই প্রত্যাশা করি। এমনকি এবারে ভোটটা যে সবাই সুন্দরভাবে আমরা ভোট কেন্দ্রে যে আমরা ভোটটা দিতে পারি। আমরা চাচ্ছি যে একটা প্রার্থী যে হচ্ছে মেয়েদের সেফটিটা মাস্ট প্রায়োরিটিতে রাখবে ফার্স্টে, আর সেকেন্ডলি হচ্ছে এখনের সময় মেয়েরা কিন্তু পিছানো না, আগিয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি জিনিসটা আরও আগাক মেয়েদের দ্বারাই। এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন কুমিল্লা উত্তর জেলা জামাতে ইসলামীর আমির অধ্যক্ষ আব্দুল মতিন। জনাব আব্দুল মতিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে। আপনার কাছে শুরুতে জানতে চাই যে আমরা শুনছিলাম তরুণরা কথা বলছিল এবং তরুণদের চাওয়াই আসলে একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজনের জন্য বা একটা সুষ্ঠু নির্বাচনে ভোট দেওয়ার জন্য। আপনার কাছে জানতে চাই যে একটা লম্বা সময়ে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি, তো এরপরে এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এত মতানৈক্য, আপনার কাছে জানতে চাইবো যে কেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, শ্রোতাবৃন্দ, দীর্ঘ 15.5 বছর পরে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গোটা দেশের জনগণের মধ্যে একটা দারুণ আগ্রহ সৃষ্টি হয়েছে এ ভোট দেওয়ার জন্য। বিশেষ করে তরুণ প্রজন্ম যারা দীর্ঘ 15 বছর পর্যন্ত ভোট দিতে পারেনি এবং যারা জীবনে প্রথম ভোট দিবে, তাদের মধ্যে দারুণ একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। তো এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়েছে। বিশেষ করে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এই বিষয়ের উপরে, যেহেতু জুলাই সনদটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ। আমি আশা করি অল্প সময়ের মধ্যে এই বিষয়ে যে বিরোধ আছে সেই বিরোধটা মিট হয়ে যাবে এবং জুলাই সনদের আইনি ভিত্তি আসবে, এর মাধ্যমেই আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আমি আশা করছি। আব্দুল মতিন, আমরা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই যে অনেকে আসলে শঙ্কা প্রকাশ করে যে যদি ইসলামী দলগুলো ক্ষমতায় আসে সেক্ষেত্রে নারীর স্বাধীনতা একরকম খর্ব করার শঙ্কা প্রকাশ করা হচ্ছে। সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে ইসলামী দলগুলো অর্থাৎ জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে আসলেই নারীর স্বাধীনতা খর্ব হবে কিনা, বা কিভাবে আসলে নারীর স্বাধীনতা নিশ্চয়তা করবেন কিভাবে? এই বিষয়ে যে শঙ্কা আছে কথাটা সঠিক নয়। জামাত ইসলামী বা ইসলামী দলগুলো যদি ক্ষমতাতে আসে তাহলে নারীর স্বাধীনতা খর্ব করা হবে, এই কথাটা সঠিক নয়। নারীরা চাকরি করতে পারবে, সবকিছুই, ব্যবসা বাণিজ্য চাকরি সকল কিছুতে তারা অংশগ্রহণ করবে, শালীনতার ভিত্তিতে অংশগ্রহণ করবে। এখানে এই বিষয়ে ইসলামী সংগঠনগুলো কোনো বাধা সৃষ্টি করবে না। জি, আপনার কাছে জানতে চাইবো যে আমরা এর আগের নির্বাচনগুলোতে দেখেছি যে কুমিল্লার যে সংসদীয় আসন নির্বাচন সেগুলোতে আমরা দেখেছি যে জামাতে ইসলামী সবসময় কম ভোট পেয়ে এসেছে। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোট নিয়ে কি প্রত্যাশা করছেন?
না, আগস্ট বিপ্লবের পরে জামাত ইসলামী দীর্ঘদিন পর্যন্ত, আপনারা জানেন, জামাত ইসলামী প্রার্থীর প্রাথমিক ঘোষণাটা প্রায় 1 বছর আগেই দিয়েছে। আমাদের পক্ষ থেকে ভোটারদের সাথে দারুণ যোগাযোগ হয়েছে এবং ভোটারদের একটা দারুণ আগ্রহ সৃষ্টি হয়েছে। বিশেষ করে ভোটার একটা পরিবর্তন চায়। তা আমরা আশা করছি ভোটার আগামী নির্বাচনে জামাত ইসলামের প্রতি তাদের সমর্থনটা ব্যক্ত করবে ইনশাআল্লাহ। আপনার সংসদীয় এলাকার জন্য আপনি কি ধরনের উন্নয়নের ব্যবস্থা করবেন? বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার যেখানে যেখানে এখনো ত্রুটি রয়ে গেছে আমরা সেখানে উন্নয়নের চেষ্টা করব। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, বিশেষ করে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতিমুক্ত একটা এলাকা প্রতিষ্ঠা করার জন্য আমার এলাকাতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা, সাম্য প্রতিষ্ঠা করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব। আপনার কাছে জানতে চাই যে কুমিল্লায় আসলে আপনাদের যতজন মনোনীত প্রার্থী আছেন তারা আসলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কতটা প্রস্তুত? জি, আমাদের আমি কুমিল্লা উত্তর জেলার আমির। কুমিল্লা উত্তর জেলাতে 6টি সংসদীয় আসন আছে। আমরা আশা করতেছি এর মধ্যে অধিকাংশ আসনেই জামাত ইসলামী বিজয়ী হবে। এর মধ্যে 2-1টা আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। এর মধ্যে যেমন দাউদকান্দি যে আসন আছে সেখানে আমাদের প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ডক্টর মোশাররফ হোসেন, আর মুরাদনগরে জনাব কায়কোবাদ। এই 2টা আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমি মনে করছি। আর অন্যান্য আসনে আমরা আশা করছি আমাদের প্রার্থী বিজয়ী হবে। জি, আব্দুল মতিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং সকল শ্রোতাদেরকেও ধন্যবাদ। দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। আবারও একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত। আবারও দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন কুমিল্লা উত্তর জেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম। জনাব রাশেদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে। শুরুতে আপনার কাছে জানতে চাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করবে? তারা কি জোটবদ্ধ হয়ে অংশগ্রহণ করবে নাকি একক ঐক্য করবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি বিবিসি নিউজ চ্যানেলকে আজকের রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখছেন সকলকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যে প্রশ্নটা আমাকে করেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একক নির্বাচন করবে নাকি জোটবদ্ধ নির্বাচন করবে, এই বিষয়টি স্পষ্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির পীর সাহেব চরমনাই ইতিমধ্যে বলেছেন এবং তিনি সর্বত্র তিনার বক্তৃতায় বলছেন যে এবছর আমরা ইসলামপন্থী যে দলগুলো আছি এবং দেশপ্রেমিক যে দলগুলো আছি আমরা একটি ভোট বাক্স কেন্দ্রে, সকলের পক্ষ থেকে একটি ভোট বাক্স কেন্দ্রে প্রেরণ করব। অর্থাৎ একটি কেন্দ্রে একটি ভোট বাক্স থাকবে ইসলামপন্থী এবং দেশপ্রেমিক দলগুলোর পক্ষ থেকে। তো অর্থাৎ আপনারা যারা ইসলামী দলগুলো আছেন সেই ইসলামী দলগুলো একসাথে একটা জোট হয়ে তারপর নির্বাচনে অংশগ্রহণ করবেন। আপনার কথা বুঝেছি। রাশেদুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে জি, এখানে এটা কিন্তু আমাদের আমির স্পষ্ট বলেছেন এটা জোট নয়, এটা হলো একটা নির্বাচনী সমঝোতা, জাস্ট একটা নির্বাচনী সমঝোতা, এটা আনুষ্ঠানিক কোনো জোট নয়। জি, আপনার কাছে জানতে চাই যে আমাদের নারী ভোটারদের একটা বড় অংশের শঙ্কা রয়েছে যে ইসলামী দলগুলো ক্ষমতায় আসলে নারীর স্বাধীনতা খর্ব হওয়ার একটা শঙ্কা প্রকাশ করে তারা। আপনার কাছ থেকে এই বিষয়ে মতামত জানতে চাই। ইসলাম নারীদের অধিকারের জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। আপনারা জানেন যে ইসলাম পূর্ব জাহিরি যুগে নারীদের অধিকার বলতে কোনো কিছুই ছিল না। সেখানে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর নারীরা তাদের ব্যক্তি স্বাধীনতা পেয়েছে, নারীরা তাদের চলাফেরা অধিকার পেয়েছে এবং এমন একটি সোনালী রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করেছিল যে পৃথিবীর এক প্রান্ত থেকে বা মুসলিম শাসনের অধীন যে রাষ্ট্র ছিল, যা এরিয়া ছিল,
এই এরিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নারীরা নির্ভয়ে হেঁটে যেতে পারত। তো ইসলাম প্রতিষ্ঠা হলে বা ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসে, তাহলে নারীদের অধিকার ক্ষুণ্ণ নয়, বরং ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে আমরা সেই অধিকারগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করব। এবং নারীদের যে কর্মক্ষেত্র, আমরা দেখছি বর্তমানে নারীরা কিন্তু তাদের কর্মক্ষেত্রে গিয়ে তারা বিভিন্ন ধরনের যৌন নিপীড়ন সহ বিভিন্ন ধরনের নির্যাতনের তারা শিকার হয়। আমরা কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের যে নারী ক্রিকেট বোর্ড আছে, আমরা সেখানেও দেখেছি যে প্রায় 90% নারী তারা যৌন নির্যাতনের শিকার হচ্ছে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসে, আমরা এই যে নারীদের অধিকারের নামে যে পশ্চিমা সংস্কৃতি, আমরা এই পশ্চিমা সংস্কৃতি নয়, বরং ইসলাম নারীদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছে, নারীদের যে অধিকারের কথা বলেছে, আমরা সেই ভিত্তিতে আমরা নারীদের অধিকার দেব এবং নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থান আমরা গড়ে তুলব এবং নারীদের জন্য নিরাপদ শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলব, যাতে করে নারীরা রাস্তাঘাটে, কর্মস্থলে বা শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও যাতে করে তারা কোনো প্রকার হয়রানির শিকার তারা হতে না হয়। জি জনাব রাশিদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে সময় দেওয়ার জন্য। জি, আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য। নির্বাচন এলেই জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ের যুক্তিতর্ক, সেই সব নিয়ে ভোটের আড্ডা। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কুমিল্লার 17টি উপজেলা 11টি সংসদীয় আসনে ইতিমধ্যে নির্বাচনী আলাপ আলোচনা চলছে সর্বোচ্চ। চায়ের আড্ডা থেকে সব জায়গায় এখন নির্বাচনী আড্ডা। এমন একটি চায়ের আড্ডা থেকে আমরা এখন যুক্ত হব রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে। আমাদের সাথে রয়েছেন বিভিন্ন বয়সী ভোটার এবং সচেতন মহল। আমরা এখন কথা বলবো তাদের সাথে। আপনি কেমন নির্বাচন চান? আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে যাতে সাধারণ জনগণ তাদের সুষ্ঠু ভোটটা দিতে পারে, যাতে নিজের ভোটের অধিকারটা তারা আদায় করতে পারে। আমরা এই ধরনের একটা নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি যারা আমাদের উন্নয়নমূলক কাজ করবে, শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবে, আমাদের মাদক নিয়ে কাজ করবে, আমাদের চিকিৎসা উন্নয়নমূলক কাজ করবে, আমাদের জনগণ উন্নয়নমূলক কাজ করবে। আমরা এমন ধরনের জনপ্রতিনিধি চাই। এমন প্রতিনিধি চাই না যিনি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, মাদকের সম্রাট হবে, তারপরে সন্ত্রাসীদের গডফাদার হবে। এমন প্রতিনিধি আমরা চাই না। আমরা এমন প্রতিনিধি চাই যিনি সকল মানুষকে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে, দেশের জন্য কাজ করবে, দেশের জনগণের কাজ করবে। এমন একজন প্রার্থী আমাদের মধ্যে আসুক যাতে শিক্ষা ক্ষেত্রের উন্নতি, ক্রমবর্ধমান বৃদ্ধি পায় এবং যানজট নিরসনে কাজ করে এবং হচ্ছে গিয়া চিকিৎসা ক্ষেত্রে যাতে চিকিৎসা ব্যবস্থা যাতে উন্নতি করে, যাতে সাধারণ মানুষ তাদের সঠিক চিকিৎসাটা গ্রহণ করতে পারে বিনামূল্যে। তাছাড়া আমাদের দেশের যানজট বর্তমানে মারাত্মক একটি সমস্যা, এই যানজট নিরসনে কাজ করবে এবং জনগণকে স্বস্তি দিবে। আমার প্রত্যাশা। আমাদের এবার প্রত্যাশা থাকবে এবার একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে আমরা যেহেতু প্রথমবার ভোট দিব, আমরা আসলে এক্সাইটেড। আমরা একজন এমন জনপ্রতিনিধিকে বেছে নিতে চাই যিনি দেশের সাথে, রাষ্ট্রের সাথে এবং আমাদের সমাজ বা আমাদের যে নগর বা যে অঞ্চলের দায়িত্বে থাকবে সে অঞ্চলের জন্য কাজ করবে, সে অঞ্চলের সেবা খাতে কাজ করবে, সে অঞ্চলের শিক্ষা অঙ্গনে কাজ করবে, চিকিৎসা খাতে কাজ করবে। আমার প্রত্যাশা হলো নির্বাচনের আগে দেখা যায় যে যারা মনোনয়ন প্রার্থী তারা মানুষের ধারে গিয়ে ভোট চায়, কিন্তু আমি চাই না এমন কোনো প্রার্থী আসুক যে শুধু নির্বাচনের আগে যায়। এমন প্রার্থী আমাদের জাতীয় সংসদে আমাদের মাঝে আসতে হবে, যারা নির্বাচনের পরেও আমাদের মাঝে আসবে, আমাদের সাথে কথা বলবে, আমাদের সুখ দুঃখ জানবে। আমরা এবার সুষ্ঠুভাবে ভোট দিব এবং এমন একজন জনপ্রতিনিধি করব যে আমাদের সকল সমস্যার সমাধান করার জন্য প্রতিনিধিত্ব করবে এবং আমাদের সমাজ থেকে বেকারত্ব, দুর্নীতি দূর করতে সাহায্য করবে। আমার প্রত্যাশা হলো এবারের নির্বাচনের সামনে যে আসন্ন নির্বাচন রয়েছে সেই নির্বাচনের যেই প্রতিনিধিরা আছে তারা আমাদের সকল প্রকার সমস্যা দূরীকরণের সমাধানের আশা দিবেন এবং সেই আশা অনুযায়ী কাজ করবেন। আমি আসলে সর্বোপরি যেহেতু আমি বিগত দিনগুলোতে ভোটার হওয়া সত্ত্বেও ভোট দিতে পারি নাই, সেক্ষেত্রে আমি সর্বোপরি চাইব যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন এবং আমরা এমন প্রতিনিধি চাই যারা কিনা শিক্ষা বান্ধব এবং মাদকের বিরুদ্ধে অবস্থান নেবে এবং
কোনো ধরনের সন্ত্রাসবাদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কোথাও যেন সন্ত্রাসবাদ এবং কোনো ধরনের হয়রানিমূলক কোনো কর্মকাণ্ড না ঘটে সেই প্রত্যাশা রাখবো এবং ওই রকম আমরা প্রার্থী মনোনীত করবো ইনশাআল্লাহ। আমরা এতক্ষণ কথা বলেছি এই টি স্টলে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে, বিশেষ করে তরুণ এবং শিক্ষার্থীরাও রয়েছেন। সবার একই মতামত, সেটি তারা চান জনপ্রতিনিধি জনবান্ধব যেন হয়, দুর্নীতিমুক্ত হয়, সন্ত্রাসমুক্ত হয় এবং সার্বজনীন একজন জনপ্রতিনিধি যেন নির্বাচিত হয় এবং নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়, সেই প্রত্যাশাই তারা করেছেন। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে রোড টু পার্লামেন্টের এই মুহূর্তের খবর। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এই ছিল আজকের আয়োজন। আগামীকাল ফিরবো একই সময়ে। ভালো থাকুন।